আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তোমরা যারা অনার্স ১ম বর্ষ ইংরেজি বিভাগ, যারা সেশন ২০২৪-২৫ তোমরা হচ্ছে এইবার অ্যাডমিশন পরীক্ষা দিয়ে তোমরা ইংরেজি বিভাগে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ১ম বর্ষ ইংরেজি বিভাগে ইংলিশ ডিপার্টমেন্টে চান্স পেয়েছো। তো তোমাদের আজকে আমি গতদিন তোমাদের ইন্ট্রোডাকশন টু পোয়েট্রির একটি সিলেবাস নিয়ে আলোচনা করেছিলাম। আর তোমাদের এবার নিউ ইয়ারের যে তোমাদের এবার হচ্ছে নিউ সিলেবাস দিয়েছে ন্যাশনাল ইউনিভার্সিটি। তো আজকে সেইখান থেকে তোমাদের ইন্ট্রোডাকশন টু পোয়েট্রির ফার্স্ট পোয়েম হচ্ছে দ্যাট টাইম অফ ইয়ার দাও মিস্ট ইন মি বিহোল্ড অথবা সনেট 73। তো এইটা নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং এটা লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার। এইটা নিয়ে আলোচনা করার আগে আমরা একটু জেনে নেব তোমাদের জন্য একটি গুড ইনফরমেশন রয়েছে। আ গুড নিউজ রয়েছে এটা বললে চলে। তো চলো আমরা সেটি একটু জেনে নেব। তো তোমরা যারা অনার্স ১ম বর্ষ সেশন ২০২৪-২৫ তোমাদের আ নিউ সিলেবাস অনুযায়ী তোমাদের যে অনার্স ১ম বর্ষে তোমাদের হচ্ছে অনার্স ১ম বর্ষে যে ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি তে আ কবিতা রয়েছে মোট ১৭ টি কবিতা এবং তোমাদের ইন্ট্রোডাকশন টু প্রোজে যে গদ্যগুলো রয়েছে এবং একটি উপন্যাস রয়েছে। তোমাদের এই পোয়েট্রি এবং প্রোজ মিলে তোমাদের এই পোয়েট্রি এবং প্রোজ মিলে আমাদের একটা সামারি বুক প্রকাশিত হবে। আমাদের একটি সামারি বুক প্রকাশিত হবে। তো সেই বইটি সম্পর্কে আমরা ২ মিনিট একটু জেনে নেব যে, আমাদের সামারি বইয়ে রয়েছে তোমাদের ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি এবং ইন্ট্রোডাকশন টু প্রোজের সবগুলো কবিতার এবং সবগুলো গদ্যের একটি কমপ্লিট সামারি বুক এবং এই বইটা কিনলে তোমাদের আর কোনো বই, আর কোনো বাংলা অনুবাদ কোনো কিছুই কিনতে হবে না। এই একটি বই কিনলে। তো আমাদের সামারি বইটা লেখা হয়েছে ৪ জন অনার্স ইংরেজি বিভাগের এক্সপার্ট ইন্সট্রাক্টর দ্বারা। আমরা হচ্ছে ৪ জন অনার্স ইংরেজি বিভাগের ৪ জন এক্সপার্ট ইন্সট্রাক্টর দ্বারা আমাদের সামারি বইটা লেখা হয়েছে। আর খুব শীঘ্রই আমাদের সামারি বুক প্রকাশিত হতে যাচ্ছে। আর সামারি বইয়ে যা, যা থাকবে এটা নিয়ে আমরা ২ মিনিট একটু আলোচনা করব। আর ১ নাম্বার হচ্ছে পোয়েট্রিতে যে তোমাদের ১৭ টি কবিতা ইনক্লুড করা হয়েছে এবং প্রোজের তোমাদের ইন্ট্রোডাকশন টু প্রোজের ফিকশন এবং নন ফিকশন সবগুলো গদ্য এবং একটি উপন্যাস রয়েছে। তো সবকিছু নিয়ে আমাদের একটি বইয়ে সবকিছু থাকবে এবং সেখানে আরো কি, কি থাকবে? লেখক সম্পর্কে ইংরেজি এবং এর বাংলা অনুবাদ। তো আজকে যে আমরা যে আ এই ১ম কবিতাটা দেখব তোমাদের, এইটা পড়লেই তোমরা বুঝতে পারবে যে তোমাদের হ্যান্ড নোটটা কতটা গোছালোভাবে তৈরি করা হয়েছে। তো ওই একটি কবিতা দেখলে তোমরা বুঝতে পারবে তোমাদের যে সামারি বুকটা এটা কত গোছালোভাবে তৈরি করা হয়েছে। আর লেখক সম্পর্কে ইংরেজি এবং এর বাংলা অনুবাদ। এরপরে রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি ইনফরমেশন। ওই রাইটিং সম্পর্কে সেটা কত সালে লেখা হয়েছে, কত সালে প্রকাশিত করেছে, লেখক কে, ওইটা জেনরি ফ্রম কি, এইগুলো নিয়ে হচ্ছে কি ইনফরমেশন রয়েছে আমরা এই কবিতাটি দেখলেই বুঝতে পারবো এবং এইখানে প্রতিটি লাইনের ইংরেজি এক্সপ্লানেশন মানে তোমরা তো জানো ইংরেজি বিভাগের স্টুডেন্ট যে তোমাদের এই কবিতাগুলো লিখে থাকে ইংল্যান্ডের বেশিরভাগ হচ্ছে ইংল্যান্ডের কবিরা। তো তারা যে কবিতাগুলো লিখে থাকে সেখানে অনেক মানে একটু কঠিন, কঠিন ওয়ার্ড ব্যবহার করে থাকে। তো সেই কঠিন ওয়ার্ডগুলো আমরা ইংরেজিতেই সেটা হচ্ছে আ একটু এক্সপ্লানেশন দিয়েছি আমাদের সহজ প্রাঞ্জল ভাষায় এবং প্রতিটা লাইনের বাংলা অনুবাদ দিয়েছি। প্রতিটা লাইনের বাংলা অনুবাদ এবং প্রতিটি লাইনের প্রতিটি শব্দের বাংলা অর্থ রয়েছে। তাহলে এই বিষয়গুলো পড়লে তোমাদের কাছে অনেক মজা লাগবে এবং অনার্স ১ম বর্ষে যারা ভর্তি হয় তাদের জন্য ইংরেজি একটি ভীতির কারণ হয়। তো সেই ভয় থেকে তোমরা কিভাবে জয় করবে তো সেই বিষয়টি আমরা মাথায় রেখে আমাদের সামারি বুকটা প্রকাশ করছি। এবং প্রতিটা স্ট্যানজার মানে তোমরা জানো যে ৪ টা অথবা ৫ টা অথবা ৮ লাইন মিলে যে একটি স্ট্যানজা থাকে, সেই স্ট্যানজার বাংলা প্যারাফ্রেজ যে সেই স্ট্যানজাতে কবি আসলে কি বোঝাতে চেয়েছেন? আজকের এই কবিতাটি দেখলে তোমরা বুঝতে পারবে যে স্ট্যানজা কি এবং আমরা কিভাবে সেগুলো সাজিয়েছি।
ওই স্ট্যানজা দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন? আসলে এটাই হচ্ছে আমরা প্যারাফ্রেজ আকারে দিয়েছি। এরপরে হচ্ছে ৬ নাম্বার যে ডিটেইলস সামারি। তোমাদের ওই রাইটিং এ আসলে কি বোঝাতে চেয়েছেন লেখক? সেই ডিটেইলস সামারি রয়েছে এবং এই সামারিটা আবার ইংরেজিতে রয়েছে। যাতে তোমরা এই ইংরেজি সামারিটা পড়ে তোমাদের পার্ট সি, পার্ট বি কোয়েশ্চেন গুলো ভালোভাবে লিখতে পারো। এবং এই ইংরেজির আবার বাংলা অনুবাদ রয়েছে। এরপরে হচ্ছে থিম, যে মেইন থিম কি? থিমের ইংরেজি দেওয়া হয়েছে এবং এর বাংলা অনুবাদ সহ রয়েছে। এরপর কোটেশন, কোটেশনের আবার তোমাদের হচ্ছে কোটেশন রয়েছে। তোমরা ২-১ দিন ক্লাস করলেই বুঝতে পারবে বা আজকের একটি কবিতা দেখলেই বুঝতে পারবে যে কোটেশন কি, এবং এই কোটেশনের এক্সপ্লানেশন দেওয়া হয়েছে ইংরেজিতে এবং এর আবার বাংলা অনুবাদ রয়েছে। তো এই বিষয়গুলো তোমরা যারা অনার্স ১ম বর্ষে ইংরেজি বিভাগ, তোমাদের ইংরেজিটা অনেক ভয়ের কারণ হয়ে থাকে। সেই ভয় থেকে কিভাবে তোমরা জয় করবে সেই বিষয়গুলো মাথায় রেখেই আমাদের এক্সপার্ট প্যানেল আ সামারি বুকটা প্রকাশ করতে যাচ্ছে এবং এই সামারি বুকে এই সবকিছু বিষয় বিবেচনা করে আমরা এই সামারি বুকটা প্রকাশ করতে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে সামারি বইটা কবে আসতে পারে এটা তোমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আমি মানে ধারণা দিতে পারি তোমাদের যে এটা হচ্ছে সেপ্টেম্বর মাস মানে সেপ্টেম্বর মাস, এরপরে হচ্ছে অক্টোবর মাসের ১৫ থেকে ২০ তারিখ এবং বেশিরভাগ অক্টোবর মাসের শেষের দিকেই বা তি অক্টোবর মাসের শেষের দিকেই ২০ তারিখ, ১৫ থেকে ২০ তারিখ অথবা ২০ তারিখের পর হলেও অক্টোবর মাসের শেষ সপ্তাহে তোমরা আমাদের সামারি বইয়ের আ রিভিউ দেখতে পাবে আমাদের চ্যানেলে এবং আমাদের ফেসবুক পেজে। তো তোমরা যারা সামারি বইটা সম্পর্কে জানতে চাও, সামারি বুক সম্পর্কে যারা জানতে চাও তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, মানে যারা আপডেট জানতে চাও যে সামারি বুক আসছে কি আসছে না, কবে আসবে সেই সম্পর্কে জানতে 01959 8000170 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে তোমরা সামারি বুক সম্পর্কে আপডেট জানতে পারবে। এবং তোমরা যদি অনার্স ১ম বর্ষ ইংরেজি বিভাগের স্টুডেন্ট যারা, তারা তোমাদের ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি, এই তোমাদের প্রতিটা কবিতা ধীরে, ধীরে আসবে এবং তোমাদের ইন্ট্রোডাকশন টু প্রোজের প্রতিটা গদ্য বাংলা অনুবাদ সহ, কি ইনফরমেশনস সহ, সামারি, থিম সহ প্রতিটা লাইনের বাংলা অনুবাদ, এক্সপ্লানেশন সহ তোমরা সামারি ফ্রিতে পড়তে পারবে আমাদের ফেসবুক পেজে ইংলিশ গেটওয়ে 10। তো এইখানে তোমরা যুক্ত থাকতে পারো এবং তোমরা যদি সার্চ করো তাহলে ফেসবুক পেজে এখানে তোমরা সামারি ফ্রিতে পড়তে পারবে। তো তোমাদের কথা বিবেচনা করেই আমাদের সামারি বুকটা প্রকাশিত হতে যাচ্ছে। তো তোমরা এই সময়ের ভিতর তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো এবং সামারি বুকটা চলে আসা মাত্রই আমি তোমাদেরকে রিভিউটা দিয়ে দেব এবং সেটার আপডেট তোমাদের জানিয়ে দেব। আর আমাদের ফেসবুক পেজে তোমাদের সামারি, আ প্রতিটা কবিতার সামারি পড়তে, ফ্রিতে পড়তে তোমরা ফেসবুক পেজে যুক্ত হতে পারো। তো চলো আজকে আমরা দেখব আমাদের "That time of year thou missed in me behold"। তো এইটা হচ্ছে একটি কবিতা, পোয়েম, আর এইটা লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার। আর এই কবিতাকে আবার বলা হয় সনেট 73। কারণ উইলিয়াম শেক্সপিয়ার তার জীবনে মোট ৩৭ টি নাটক লিখেছেন, মানে ড্রামা লিখেছেন এবং ১৫৪ টি সনেট লিখেছেন এবং ১৫৪ টি সনেট তিনি তার একটা বইয়ে প্রকাশ করেছেন। সেই ১৫৪ টি সনেটের ভিতর ১ম সনেট হচ্ছে ৭৩ নাম্বার সনেট হচ্ছে সনেট 73। এই কারণে এই সনেটটিকে বলা হয় সনেট 73। আর সনেট কি? সনেট বলতে ১৪ লাইন বিশিষ্ট একটি কবিতা। সনেট বলতে তোমরা বুঝতে পারবে বা জানতে পারবে যে ১৪ লাইন বিশিষ্ট একটি কবিতা, সেটিকে বলা হয় সনেট। তো এই যে "That time of year thou missed in me behold", তো এই কবিতাটির যে মানে টাইটেলটা, এই কবিতাটির টাইটেলটা উইলিয়াম শেক্সপিয়ার নিয়েছেন তার কবিতার ১ম লাইন থেকে। এই যে এটাই হচ্ছে তার ১ম লাইন। ফার্স্ট লাইন থেকেই তিনি তার এই টাইটেলটা নিয়েছেন। তাহলে "That time of year thou missed in me behold", এটাকে বলা হয় সনেট 73, লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার। আর আমরা এটাই হচ্ছে তোমাদের সামারি বুক হয়ে আসবে। এই যে এই কবিতাটা যেভাবে দেখতে পাচ্ছ এইভাবে আসবে।
আর এটা লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার। আর অবশ্যই তোমরা আজকের এই পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবে। ইনশাআল্লাহ একটি ভিডিওর মাধ্যমে তোমাদের এই সনেটটার সবকিছু বুঝতে পারবে, এটা আমরা আশা করি। তাহলে ১ম এ রয়েছে আমাদের সামারি বইয়ে যে উইলিয়াম শেক্সপিয়ার মানে রাইটার সম্পর্কে তার শর্ট বায়োগ্রাফি, যে তিনি আমরা এখান থেকে ২-১ টা লাইন দেখব। এখান থেকে সবকিছু গুরুত্বপূর্ণ না। তোমাদের জন্য শুধু ফার্স্ট ইয়ারের জন্য যে উইলিয়াম শেক্সপিয়ার কত সালে জন্মগ্রহণ করেন এবং তিনি কত সালে মৃত্যুবরণ করেন এটা জানলেই হবে। তো এই যে উইলিয়াম শেক্সপিয়ার ওয়াজ বর্ন এট স্টার্টফোর্ড আপন অ্যাভন ইন 1564। উইলিয়াম শেক্সপিয়ার ১৫৬৪ সালে স্টার্টফোর্ড আপন অ্যাভন শহরে জন্মগ্রহণ করেছিলেন। তো এই যে তিনি যে স্টার্টফোর্ড আপন অ্যাভন শহরে জন্মগ্রহণ করেন, এই কারণে আবার উইলিয়াম শেক্সপিয়ারকে বলা হয় দ্য বার্ড অফ অ্যাভন মানে অ্যাভনের পাখি। এই যে এখানে আমরা দেখতে পাবো যে এই টাইটেল অফ দ্য পোয়েট মানে কবির যে আরেকটা টাইটেল রয়েছে সেটি হচ্ছে দ্য বার্ড অফ অ্যাভন মানে অ্যাভনের কবি। তো এটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারকে বলা হয় যে বার্ড অফ অ্যাভন, কারণ তিনি অ্যাভন শহরে জন্মগ্রহণ করেন। আর এটা তোমাদের একবার পার্ট এ তে ১ মার্কের কোয়েশ্চেন এসেছিল যে আ আ উইলিয়াম শেক্সপিয়ারের আরেকটা নাম কি? মানে টাইটেল কি? যে দ্য বার্ড অফ অ্যাভন। এরপরে এখানে আমরা আরেকটা বিষয় যেটি দেখব যে হি ওয়াজ দ্য, তাহলে এটা আমরা দেখলাম। হি ওয়াজ দ্য এল্ডেস্ট সন অফ জন অ্যান্ড ম্যারি শেক্সপিয়ার। তিনি হচ্ছেন জন এবং ম্যারি শেক্সপিয়ারের জ্যৈষ্ঠ পুত্র। তো এইটুকু জানলেই হবে। আর তিনি জন্মগ্রহণ করেন কত সালে এটা জানলে হবে তোমাদের যে হি ডাইড ইন 1616 অ্যাট স্টার্টফোর্ড আপন অ্যাভন মানে তিনি যেখানে জন্মগ্রহণ করেন সেইখানে হচ্ছে তিনি মৃত্যুবরণ করেন ১৬১৬ সালে। এবং হি ওয়াজ বিউরিড ইন দ্য হোলি ট্রিনিটি চার্চ স্টার্টফোর্ড আপন অ্যাভন এবং তাকে ওই হোলি ট্রিনিটি গির্জায় স্টার্টফোর্ড আপন অ্যাভনেই কবর দেওয়া হয় বা সমাহিত করা হয়। তো এইটুকু জানলেই হবে। এবং তিনি যে একটি গ্লোব থিয়েটার নামে, যে গ্লোব থিয়েটার হচ্ছে তিনিই তৈরি করেছিলেন। এটা হচ্ছে একটি এখানে নাটকগুলো মঞ্চায়িত করা হয়। এটা হচ্ছে গ্লোব থিয়েটার। এটা তৈরি করেছেন উইলিয়াম শেক্সপিয়ার। এটুকু জানলে হবে। এবং এইটার দেখো বায়োগ্রাফির আবার এখানে রয়েছে বাংলা অনুবাদ। এইখানে সুন্দরভাবে একদম সহজ এবং প্রাঞ্জল ভাষায় বাংলা অনুবাদ রয়েছে এবং এইভাবে আমাদের প্রতিটা লাইনের বাংলা অনুবাদ এবং এইখান থেকে আমরা জেনে নেব আমাদের এই কবিতা সম্পর্কে কি ইনফরমেশন। এবং এইখানে তোমরা যেভাবে দেখতে পাচ্ছ এইভাবে তোমাদের প্রতিটা কবিতা এবং প্রতিটা প্রোজ মানে প্রতিটা গদ্য এভাবে থাকবে। তো ফুল টাইটেল কি? এই যে সনেট 73, এটা তো আমি তোমাকে বললাম যে দ্যাট টাইম অফ ইয়ার thou মিসড ইন মি বিহোল্ড। এইটাই মানে ১ম লাইন থেকেই এই কবিতার নামকরণ করা হয়েছে। আর পোয়েট হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার। আর এই যে বললাম যে টাইটেল অফ দ্য পোয়েট দ্য বার্ড অফ অ্যাভন এবং আরেকটা হচ্ছে ফাদার অফ ইংলিশ ড্রামা। আর এই যে এই দ্যাট টাইম অফ ইয়ার thou মিসড ইন মি বিহোল্ড এটার রিটেন ডেট হচ্ছে লেখা হয়েছে দ্য পোয়েম ওয়াজ রিটেন ইন 1590 1590 মানে এই কবিতাটি হচ্ছে ১৫৯০ সালে লেখা হয়েছে। এরপরে পাবলিকেশন ডেট মানে প্রকাশ করা হয় হচ্ছে ১৬০৯ সালে। আর এই সনেট সিরিজ যে উইলিয়াম শেক্সপিয়ার মোট সনেট লিখেছেন ১৫৪ টি। তো তার ভিতর এটা হচ্ছে 73 নাম্বার একটি। আর এটার মিটার, তো তোমরা যখন আ এই কবিতাগুলো পড়বে তখন জানতে পারবে। তোমরা যখন ইংলিশ রিডিং স্কিল স্ক্যানশন পড়বে সেখানে তোমরা জানতে পারবে যে স্ক্যানশন কি? আর স্ক্যানশনে হচ্ছে মিটার থাকে। আর এই সনেটগুলো আর উইলিয়াম শেক্সপিয়ারের সনেটগুলো সাধারণত আয়াম্বিক পেন্টামিটার এ লেখা, যেটার মিটার হচ্ছে 5 মিটারস এবং 10 সিলেবলস থাকে। প্রতি লাইনে পার লাইন মানে প্রতি লাইনে 5 মিটারস এবং 10 সিলেবলস থাকে, সেটাকে বলা হয় আয়াম্বিক পেন্টামিটার। আর সেটা হচ্ছে একটি সনেটের মিটার। এবং এই সনেট টাইপ হচ্ছে শেক্সপিয়ারিয়ান সনেট। এটা হচ্ছে শেক্সপিয়ারিয়ান সনেট। আসলে শেক্সপিয়ার যে সনেটগুলো লিখেছেন তিনি তার ধারাবাহিকতায় লিখেছেন। আসলে সনেটের যে ফাদার মানে যিনি হচ্ছে সনেট তৈরি করেছেন বা উদ্ভাবক তিনি হচ্ছেন পেট্রাক। তাহলে আসলে শেক্সপিয়ার পেট্রাকের সনেটগুলো অনুসরণ করেননি। তিনি তার মতো করেই সনেটগুলো লিখেছেন এবং সেগুলোকে বলা হয় শেক্সপিয়ারিয়ান সনেট। যেটার লাইন হচ্ছে 14 লাইনস
consisting of 3 quatrains. quatrain হচ্ছে একটি স্ট্যানজা। মানে ৪ টা লাইনের একটি স্ট্যানজাকে বলা হয় quatrain। আমি আবারও কথাটি রিপিট করছি। ৪ টা লাইনের স্ট্যানজাকে মানে ৪ টা লাইনের একটি স্ট্যানজাকে বলা হয় quatrain। আমরা এই কবিতায় ৩ টি quatrain দেখব। মানে ১২ লাইন দেখব এবং and on final আ লাস্ট হচ্ছে কাপ্লেট। মানে কাপ্লেট হচ্ছে তাহলে ৪ লাইনের স্ট্যানজাকে বলা হয় quatrain এবং ২ লাইনের যে স্ট্যানজা সেটাকে বলা হয় কাপ্লেট। তো এই শেক্সপিয়ারের সনেটে আমরা ১ম যে ৩ টা সেটি হচ্ছে ৪ লাইন বিশিষ্ট ৩ টি স্ট্যানজা সেটা হচ্ছে ৩ টা কোয়াট্রেইন এবং লাস্টে হচ্ছে ২ লাইন বিশিষ্ট একটি স্ট্যানজা সেটি হচ্ছে কাপ্লেট। আর এই যে এই সনেটের রাইম স্কিম হচ্ছে এবি, এবি, সিডি, সিডি, ইএফ, ইএফ, জিজি। মানে ১ম এ হচ্ছে ১ম ৪ লাইন এবং তারপরে পরের ৪ লাইন, তারপরে হচ্ছে পরের ৪ লাইন এবং পরের হচ্ছে ২ লাইন মানে কাপ্লেট। আর মেইন থিম এটার হচ্ছে মেইন থিম হচ্ছে অ্যাগিং, মর্টালিটি, অমরত্ব, এরপর হচ্ছে দ্য ব্রেভিটি অফ লাইফ জীবনের যে সাহসিকতা অ্যান্ড দ্য স্ট্রেংথ অফ লাভ ভালোবাসার যে আ অদম্য যে শক্তিশালী সেটা। তো এখন আমরা দেখব এই সনেটটা। যে এই সনেটটা আমরা দেখব যে এটা আমরা লাইন বাই লাইন একটু দ্রুত পড়ব। যেমন সনেট 73 লাইন বাই লাইন এক্সপ্লানেশন। লাইন 1 তো এখানে দেখো ১ম এ হচ্ছে ওই লাইনটা মেইন লাইনটা তুলে দেওয়া হয়েছে। এরপরে প্যারাফ্রেজ মানে এটা তো বোঝা যাচ্ছে না তোমাদের বোঝার জন্য অনায়াসেই একদম সহজ প্রাঞ্জল ভাষায় ইংরেজিতে দেওয়া হয়েছে এবং এই লাইনটার আবার বাংলা অনুবাদ রয়েছে। এভাবে হচ্ছে তোমাদের প্রতিটা লাইন সাজানো। দেখো তোমরা এইভাবে প্রতিটা লাইন। তারপরে এরপরে এই যে ১ম যে স্ট্যানজা, এই ৪ টা স্ট্যানজার ১ম এ হচ্ছে ওয়ার্ড মিনিং, প্রতিটা ওয়ার্ড মিনিং। এরপরে হচ্ছে ৪ লাইনে কি বোঝানো হয়েছে বাংলা প্যারাফ্রেজ এটা নিয়ে আলোচনা। এভাবে প্রতিটা আলোচনা করা হয়েছে। আমরা দেখব এখন যে লাইন 1 "That time of year thou mist in me behold" তো এটার প্যারাফ্রেজ হচ্ছে "When you look at me you must see that time of year like autumn" আসলে যে that time of year এখানে বছরের যে একটি সময়কে বোঝানো হচ্ছে, এখানে আসলে কোন সময়কে বোঝানো হচ্ছে আমরা আবার ব্র্যাকেট এটা দিয়ে দিয়েছি যে লাইক অটাম মানে অটাম শরৎ ঋতুকে বোঝানো হচ্ছে। তাহলে that time of year যখন আ that time of year thou mist in me behold যখন তুমি আমার দিকে তাকাও, তখন তুমি বছরের সেই সময়টি দেখতে পাবে। আসলে এখানে that time of year বলতে যে like autumn মানে শরৎ ঋতুকে দেখতে পাও। তো এইটি হচ্ছে আমরা মানে বলা আছে এখানে যে, "যখন তুমি আমাকে দেখো, তুমি যেন শরৎ ঋতুকে দেখতে পাও।" এরপরে যে লাইন আ লাইন 2 যে "When yellow leaves or none or few do hang" তো যে yellow leaves মানে হলুদ পাতা or none মানে কোনটিই নয় এবং few অল্প কিছু or do hang মানে ঝুলে থাকা। এটার আবার প্যারাফ্রেজ যে "When the trees have yellow leaves or no leaves or just a few leaves hang" তো এটার যে অর্থ আ সেটি হচ্ছে আ এই সময়ে গাছে অল্প কয়েকটা হলুদ পাতা থাকে। এই সময়ে অল্প কিছু এই সময় হচ্ছে গাছে অল্প কয়েকটা হলুদ পাতা থাকে। কখনো একেবারেই থাকে না। তো এটা হচ্ছে এখানে অথবা কিছু পাতা আবার ঝুলে থাকে। তো এভাবে এখানে বোঝানো হচ্ছে। আ এরপরে হচ্ছে ৩ নাম্বার যে "Upon those boughs which shake against the cold" তো এখানে আবার প্যারাফ্রেজ "The trees branches move shiver in the cold wind" তো এই ৩ নাম্বার লাইন ৩ তে এটার বাংলা অনুবাদ হচ্ছে এরকম যে খালি ডালপালা ঠান্ডা বাতাসে কাঁপছে। মানে খালি ডালপালা বা আ যেখানে কোনো ডালপালা নেই এরকম ডালপালাগুলো গাছে কাঁপছে। মানে খালি ডালপালা পাতা নেই সেই ডালপালাগুলো কাঁপছে। এটা হচ্ছে লাইন ৩ এবং লাইন ৪ হচ্ছে "Bare, ruined courts where laid the sweet birds sang" bare মানে হচ্ছে ছাড়া বা খালি। আর ruined বলতে হচ্ছে ruined choirs মানে হচ্ছে গির্জার গায়ক দল।
তাহলে যেখানে কোনো গির্জার গায়ক দল আ নেই, where let the sweet birds sang। তো এটার আবার প্যারাফ্রেজ হচ্ছে ইন মি ইউ সি ডিজার্টেড চার্চ স্কোয়ারস হুইচ ইউজড টু হোল্ড সিঙ্গিং বার্ডস বাট আর নাও বেয়ার। তো এই লাইনটার যে অর্থ আছে সেটা হচ্ছে এগুলো যেন গির্জার ফাঁকা কোরাসের, কোরাস বলতে হচ্ছে কিছু লোকের মানে একটি দল যেটাকে বলা হয় গায়ক দল। তাহলে এইগুলো যেন গির্জার ফাঁকা কোরাসের গায়ক দলের মতো, যেখানে আগে পাখিরা মিষ্টি গান গাইতো, কিন্তু এখন সেই পাখিরা হচ্ছে নিস্তব্ধ হয়ে আছে। তো এটাই হচ্ছে এখানে বোঝানো হচ্ছে। আর এই যে ৪ লাইন, এই ৪ লাইন হচ্ছে একটা স্ট্যানজা। এখানে ৪ লাইন বিশিষ্ট একটা স্ট্যানজা এবং এইখানে দেখো প্রতিটা শব্দের আবার যে রয়েছে that time মানে ওই সময়। ওই সময় বলতে কোন সময়কে বোঝানো হয়েছে? শরৎ ঋতুকে। তো এইভাবে দেখো সাজানো হয়েছে। এরপরে আমাদের বাংলা প্যারাফ্রেজ যে এই কবিতায় স্পিকার বা বক্তা তার খুব ঘনিষ্ঠ একজনকে উদ্দেশ্য করে বলেন, যখন তিনি তার প্রিয়জনের দিকে তাকান তখন তার কাছে মনে হয় তিনি যেন বছরের সেই সময়কে শরৎ ঋতুকে দেখছেন। মানে গাছে কেবল অল্প কিছু পাতা অথবা পাতা নেই বললেই চলে, এমনকি কিছু পাতা ঝুলে আছে এমন মন্তব্য করেন। ঠান্ডা বাতাসে ডালপালা কাঁপছে, সেগুলো দেখতে কেবলমাত্র নির্জন গির্জার কোরাস গায়ক দলের মতো, যেখানে সুন্দর সুন্দর পাখিরা মিষ্টি গলায় গান গেয়ে বেড়াতো, কিন্তু এখন সেগুলো আর নেই। এখন সে জায়গাটা শুধু ফাঁকা এবং নীরব স্তব্ধ হয়ে আছে। তো এইখানে আসলে কবি যেটা বোঝাতে চেয়েছেন সেটি হচ্ছে এখানে এই কবিতায় বক্তা তার খুব কাছের, আমি আবার এটি একটু সহজ প্রাঞ্জল ভাষায় বুঝিয়ে দিচ্ছি যে এই কবিতায় বক্তা তার খুব কাছের একজনকে মানে তার প্রিয়জনকে উদ্দেশ্য করে বলেন যে যখন তার এই প্রিয়জন তার দিকে তাকায় তখন মনে হবে যেন সে শরৎ ঋতুকে দেখছে। গাছে কেবল কয়েকটি হলুদ পাতা ঝুলে আছে বা কোনো পাতাই নেই, সব পাতা ঝরে গেছে। খালি ডালপালা ঠান্ডা হাওয়ায় কাঁপছে। এগুলো দেখতে ঠিক ভাঙা গির্জার ফাঁকা হয়ে যাওয়া কোরাস দলের মতো, যেখানে একসময় পাখিরা মিষ্টি সুরে গান গাইতো, কিন্তু এখন তারা নেই। শরৎকালের এই ছবিটি বার্ধক্যের প্রতীক। শরতের চিত্র ইঙ্গিত করে যে বক্তা তার জীবনের শেষ প্রান্তে পৌঁছে গেছেন। তো এই যে এই স্ট্যানজায় কবি হচ্ছে বার্ধক্যের প্রতীক সেটা মানে শরৎকালের এই ছবিটি আমরা যে শরৎকালের কথা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বার্ধক্যের প্রতীক মানে বৃদ্ধ বয়সের প্রতীক। এরপরে আমরা ৫ নাম্বার স্ট্যানজাতে যাব যে "In me thou seest the twilight of such day"। মানে এটার প্যারাফ্রেজ হচ্ছে এরকম যে "You see twilight in me the part of the day when the sun has set in the west"। মানে এটার অর্থ হচ্ছে তুমি আমার মধ্যে গোধূলি দেখতে পাও। আসলে গোধূলি বলতে হচ্ছে যে সন্ধ্যা নামার পরে যে সময়টা। গোধূলি হচ্ছে সন্ধ্যা নামার পরে যে সময়টা সেটি হচ্ছে গোধূলি বলা হয়। মানে গোধূলি হচ্ছে সন্ধ্যা নামার যে সময়টা সেটা হচ্ছে গোধূলি। যে তুমি আমার মধ্যে গোধূলি দেখতে পাও দিনের সেই অংশ যখন সূর্য পশ্চিমে অস্ত যায়। তো তখন হচ্ছে দেখতে পাও। এরপরে হচ্ছে আমাদের ৬ নাম্বার। তো ৫ নাম্বার আমরা দেখলাম। এরপর ৬ যে "As after sunset fadeth in the west"। আসলে এই fadeth হচ্ছে fade মানে বিবর্ণ হয়ে যাওয়া। আমরা এখানে অনেক archaic ওয়ার্ড পাবো যেগুলোর আসলে আ একটু অর্থ মানে একটু হচ্ছে সেই ওয়ার্ডগুলো থেকে একটু ভিন্নভাবে তোমরা হয়তো fadeth এটা সার্চ করলে পাবে না। কিন্তু fade মানে হচ্ছে বিবর্ণ হওয়া, গ্রাস করা সেটা পাবে। যে লাইন ৬ যে "As after sunset fadeth in the west"। তো এই লাইনটার অর্থ হচ্ছে রাতের, তো এটার প্যারাফ্রেজ হচ্ছে "The darkness of night slowly takes over"। যে আলো ধীরে ধীরে পশ্চিম আকাশে মিলিয়ে যায়। মানে রাতের অন্ধকার ধীরে ধীরে গ্রাস করে। তো এটা হচ্ছে বোঝানো হচ্ছে এবং ৭ "Which by and by black night doth take away"।
এই যে এইখানে ডথ বলতে হচ্ছে ডু কে বোঝানো হচ্ছে, DO ডু কে, শুধু ডু। তো এই যে দেখো লাস্টে কিছু ওয়ার্ডের শেষে TH যোগ করা আছে। আসলে এই TH টা তখন আর্কেইক ওয়ার্ড হিসেবে ছিল। এখন আর এই TH টা ব্যবহৃত হয় না। ভার্বের সাথে আর এই TH টা ব্যবহৃত হয় না। তাহলে এটার যে প্যারাফ্রেজ, নাইট ইজ এ শ্যাডোই ভার্সন অফ ডেথ, মানে রাত হলো মৃত্যুর এক ছায়াময় রূপ। রাত হচ্ছে মৃত্যুর এক ছায়াময় রূপ। এরপরে হচ্ছে এটা মানে আসল অর্থ হচ্ছে এটার যে অ অচিরেই কালো রাত সবকিছু ঢেকে দেবে। তো এটা বোঝানো হচ্ছে। এরপরে 8 নাম্বার হচ্ছে লাইন 8 যে death's second self that seals up all in the rest. আসলে এই যে ডেথস সেকেন্ড সেলফ মানে অর্ধ মৃত্যু, এটাকে বোঝানো হচ্ছে। এবং সিল আপ মানে হচ্ছে বন্ধ করার, অল ইন রেস্ট হচ্ছে সমস্ত বিশ্রামে। তো এই লাইনটার যে প্যারাফ্রেজ সেটি হচ্ছে ডেথ উইল অন ডে পার্মানেন্টলি ক্লোজ দ্য আইজ দ্যাট আর নাও টেম্পোরারিলি ক্লোজড ইন স্লিপ। এটার অর্থ হচ্ছে এই অর্থগুলো তোমরা আবার দেখে নিতে পারো। আমি একটু সহজ যে প্রাঞ্জল ভাষা অর্থটা হবে এটা হচ্ছে রাত হলো মৃত্যুর মতো। রাত হচ্ছে মৃত্যুর মতো। এখানে কবি রাতকে মৃত্যুর সাথে তুলনা করেছেন, যা সবাইকে চিরবিশ্রামে নিয়ে যায়। মানে রাত হচ্ছে মৃত্যুর মতো, মানে যে রাতটা সবাইকে বিশ্রামে নিয়ে যায়। এখানে ওয়ার্ড মিনিং রয়েছে, এগুলো তোমরা দেখবে। এবং বাংলা যে প্যারাফ্রেজটা এটা আমরা দেখব এখন। তো এইখানে কবি আসলে যে বোঝাতে চেয়েছেন সেটি হচ্ছে, আমরা এখানে দেখব হচ্ছে গোধূলির কথা বলা হচ্ছে। যে বক্তা নিজেকে, তোমরা এটা আবার দেখে নেবে যে বক্তা নিজেকে গোধূলির সঙ্গে তুলনা করেন। গোধূলি হচ্ছে সূর্যাস্তের ঠিক পরবর্তী সময়কে বলা হয়। গোধূলি হচ্ছে সূর্যাস্তের ঠিক পরবর্তী সময়কে বলা হয় এবং দিনের আলো পশ্চিম আকাশে স্নান হয়ে আসে। তো সেই সময়কে হচ্ছে গোধূলি বলা হচ্ছে। এবং খুব শীঘ্রই হচ্ছে গোধূলির পরে রাত নেমে আসবে। এখন রাত হলো মৃত্যুর প্রতীক। আমরা ওইখানে দেখলাম যে ১ম স্ট্যান্জায় দেখলাম হচ্ছে শরৎকাল। শরৎকাল হচ্ছে বার্ধক্যের প্রতীক। আর এইখানে আমরা দেখছি হচ্ছে রাত হচ্ছে মৃত্যুর প্রতীক, যা সবার জন্য চূড়ান্ত বিশ্রাম নিয়ে আসে। তাই বক্তার জীবন এখন সন্ধ্যার মতো। তার জীবন দ্রুত অন্ধকার আর মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। তো এটা এরপরে 9 নাম্বার লাইন হচ্ছে 9 যে "In me thou seest the glowing of such fire" যে "In me you can see the glow of a dying fire" মানে আমার মধ্যে তুমি সেই মানে মৃতপ্রায় আগুনের যে গোলা দেখতে পাচ্ছ। লাইন 10 "That on the ashes of his youth doth lie" মানে "It fire" মানে "Fire rest on own ashes like a death bed" মানে এইখানে হচ্ছে কবি বোঝাতে চেয়েছেন যে এটি হচ্ছে মৃত্যুশয্যার মতো নিজের ছায়ের উপর শুয়ে আছে। এটা হচ্ছে 10। এবং এরপর হচ্ছে আমরা দেখতে পাবো যে লাইন 11 যে "As the death bed whereon it must expire" প্যারাফ্রেজ হচ্ছে এটার "Since the fire will eventually burn out upon the remains of the wood that once fueled it" তো এটার অর্থ হচ্ছে যেহেতু আগুন শেষে আ অবশেষে সেই কাঠের অবশিষ্ট অংশের ওপর জ্বলবে যা একসময় জ্বালানি হিসাবে ব্যবহৃত হতো। তো এই সময়টিকে হচ্ছে বোঝানো হচ্ছে। আর 12 নাম্বার হচ্ছে consumed with that which it was nourished by তো যে এটা দ্বারা বোঝানো হচ্ছে যে, যে জ্বালানি একসময় তাকে বাঁচিয়েছিল, এখন সেই জিনিসই তাকে শেষ করে দিচ্ছে। মানে যে জ্বালানি একসময় তাকে বাঁচিয়েছিল এবং সেই জিনিসটাই তাকে হচ্ছে শেষ করে দিচ্ছে। আর এটা তো আমরা দেখলাম যে as the death bed whereon it must expire ও এটা কি আমরা দেখেছি? expire তো লাইন 11 নাম্বার হচ্ছে এরকম হবে যে since the fire will এটা তো আমরা দেখলাম যে
আগুন অবশেষে সেই কাঠের অবশিষ্ট অংশের উপরে জ্বলবে যা একসময় জ্বালানি হিসাবে ব্যবহৃত হতো। এই হচ্ছে 9, 10, 11, 12 এটা হচ্ছে একটি স্ট্যানজা। তো এই স্ট্যানজার আবার তোমাদের হচ্ছে ওয়ার্ড মিনিং রয়েছে এখানে। এরপরে যে বাংলা প্যারাফ্রেজ রয়েছে। এখানে বাংলা প্যারাফ্রেজে যেটি বলা হয়েছে যে এখানে হচ্ছে মৃতপ্রায় আগুন। মানে উইলিয়াম শেক্সপিয়ার এখানে প্রতিটা স্ট্যান্জা একটি নির্দিষ্ট একটি জিনিসকে মানে হাইলাইট করেছেন। তো এই জায়গায় যে বিষয়টি হাইলাইট করেছেন সেটি হচ্ছে মৃতপ্রায় আগুন। যে বক্তা নিজেকে একটি নিভু আগুনের সঙ্গে তুলনা করেন। আগুন এখনো জ্বলছে কিন্তু তার নিজের যৌবনের ছায়ের উপর জ্বলছে। যে আগুন একসময় উষ্ণতার শক্তি দিত, এখন তার নিজেকেই শেষ করে ফেলছে। খুব তাড়াতাড়ি আগুন নিভে যাবে। এই চিত্র দেখায় যে বক্তার জীবন প্রায় শেষ হয়ে যাচ্ছে। মানে যে আগুন যে নিভু করে জ্বলছে এই স্ট্যান্জায় মানে এটা হচ্ছে অ বক কবির জীবন বা সরি স্পিকারের জীবন হচ্ছে নিভু করে জ্বলছে। যত দ্রুত সম্ভব তার জীবনটা শেষ হয়ে যাবে। মানে এইখানে হচ্ছে বৃদ্ধ সময়ের যে কথাটা বার্ধক্যের যে সময়টা সেটির কথা উল্লেখ আছে। এরপরে লাস্ট এই যে এই ২ লাইনকে বলা হয় কাপলেট। আমরা দেখলাম ৩ টা কোয়াট্রেন এবং এই ২ টা হচ্ছে কাপলেট। যে "This thou perceived which makes thy love more strong. You see all this" মানে প্যারাফ্রেজ "and seeing it makes your love stronger." তুমি এইসব দেখো আর এটা দেখলে তোমার ভালোবাসা আরো দৃঢ় হয়। যে তুমি আমার মধ্যে এইসব বলতে হচ্ছে এইসব দেখো, এইসব বলতে এখানে বোঝানো হচ্ছে শরৎ, গোধূলি ও নিভতে থাকা আগুন। এগুলোকে বোঝানো হচ্ছে যা আমার জন্য তোমার ভালোবাসাকে আরো শক্তিশালী করছে। এরপর লাইন 14 মানে শেষ লাস্ট লাইন যে "To love that well which thou must live ere long." এই যে ইরি মানে হচ্ছে পূর্বে, যে ইরি লং এটার অর্থ হচ্ছে তুমি আমাকে আরো গভীরভাবে ভালোবাসছো কারণ তুমি জানো অচিরেই তুমি আমাকে হারাবে। তো এই ছিল আমাদের কবিতাটি। আর এইখানে ওয়ার্ড মিনিং রয়েছে এবং এর আবার বাংলা প্যারাফ্রেজ রয়েছে। এটার বাংলা প্যারাফ্রেজে আসলে যেটি বোঝানো হচ্ছে সেটি হচ্ছে আ সেটি হচ্ছে যে গভীরতম প্রেম। এইখানে যেটি বোঝানো হচ্ছে সেটি হচ্ছে গভীরতম প্রেম যে পরিশেষে বক্তা বলেন তার প্রিয়জন তার মধ্যে শরৎ, গোধূলি ও নিভতে থাকা আগুন দেখতে পাচ্ছে। অর্থাৎ সে বক্তার মধ্যে বার্ধক্য আর আসন্ন মৃত্যু দেখতে পাচ্ছে। কিন্তু এই জিনিসগুলো প্রিয়জনের ভালোবাসাকে আরো গভীর করে তোলে। বক্তার প্রিয়জন তাকে আরো বেশি ভালোবাসবে। কারণ সে জানে শীঘ্রই বক্তা আর জীবিত থাকবে না। তো এই ছিল হচ্ছে আমাদের এই কবিতাটি। এরপর আমাদের যে সামারিটা রয়েছে, এই সামারিটা যে আ এই সামারিটা এখানে রয়েছে যে in this poem the speaker invokes a series of metaphors to characterize the nature of what he perceives to be his old age. যে এই কবিতায় বক্তা তার বার্ধক্যের প্রকৃতি বর্ণনা করার জন্য একাধিক রূপক ব্যবহার করেছেন। In the first quatrain মানে ১ম কোয়াট্রেইনে he tells the beloved তিনি তার প্রিয়জনকে বলেন that his age is like a time of year late autumn যে আ যে তার বয়স বছরের শেষের দিকের সময়ের মতো আ যখন when the leaves have almost completely fallen from the trees গাছ থেকে পাতা প্রায় সম্পূর্ণরূপে ঝরে পড়ে এবং and the weather has grown cold যখন আবহাওয়া ঠান্ডা হয়ে যায় and the birds have left their branches এবং পাখিরা তাদের ডালপালা ছেড়ে দেয়। In the second quatrain এ মানে ২য় কোয়াট্রেইনে ৪ টা লাইনের স্ট্যানজাকে বলা হয় কোয়াট্রেইন। ২য় কোয়াট্রেইনে he then says তিনি তারপরও বলেন যে his age is like late twilight মানে যে তিনি বলেন যে তার বয়স গোধূলির শেষের মতো। সূর্য অস্তের as মানে twilight বলতে হচ্ছে গোধূলি। As after sunset fadeth in the west মানে যখন সূর্য অস্ত যায়। যখন সূর্যটা হচ্ছে অস্ত যায় আসলে সেই সময়কে বোঝানো হচ্ছে যে সূর্যটা যখন হচ্ছে অস্ত যায়। এরপরে and the remaining light is slowly extinguished in the darkness তো যে এটা যেটা বোঝানো হচ্ছে যে এবং
অবশিষ্ট আলো ধীরে ধীরে অন্ধকারে নিভে যায়, which the speaker likens to death second half। মানে এইখানে যাকে বক্তা হচ্ছে মৃত্যুর দ্বিতীয় আত্মা এর সাথে তুলনা করেছেন। In the third quatrain মানে তৃতীয় quatrain এ the speaker compares himself to the glowing remnants of a fire which lies on the ashes of his youth, that is on the ashes of the lungs that once enabled it to burn and which will soon be consumed by that which it was nourished by, that is, it will be extinguished as it sinks into the ashes। তো এই যে এটাতে যে which its own burning created, তো এই যে মানে ৩য় যে স্ট্যানজায় মানে ৩য় যে quatrain এ সেটাতে কবি বোঝাতে চেয়েছেন যে আ বক্তা স্পিকার নিজেকে আগুনের জ্বলন্ত অবশিষ্ট অংশের সাথে ১ম এ হচ্ছে তুলনা করেছেন। যা তার যৌবনের ছাইয়ের ওপর মানে যে আ on the ashes of his youth যৌবনের ছাইয়ের উপর আ অর্থাৎ কাঠের অর্থাৎ হচ্ছে এখানে বোঝানো হচ্ছে যে কাঠের ছাইয়ের উপর যা একবার এটিকে পোড়াতে সক্ষম করেছিল এবং যা শীঘ্রই যার দ্বারা এটি পুষ্ট হয়েছিল। অর্থাৎ এটি নিভে যাবে যখন এটি ছাইতে ডুবে যাবে, যা তার নিজের জ্বলন্ত সৃষ্টি। এবং এইটা হচ্ছে এই দোহাইয়ে বক্তা সেই যুবকটিকে বলেন বা যে যাকে উদ্দেশ্য করে বলছেন তাকে বলেন যে তাকে এই বিষয়গুলো উপলব্ধি করতে হবে। এরপরে হচ্ছে in the couplet the speaker tells the young man মানে এই কাপলেটে শেষের যে ২ টা লাইন সেটাকে বলা হয় কাপলেট। এই কাপলেটে স্পিকার সেই যুবকটিকে বলেন that he must perceive these things মানে এই তাকে এই বিষয়গুলো উপলব্ধি করতে হবে। perceive মানে হচ্ছে উপলব্ধি করা। And that his love must be strengthened by the knowledge that he will soon be parted from the speaker when the speaker like the fire is extinguished by time। যে এবং তার ভালোবাসাকে জ্ঞানের মাধ্যমে আরো শক্তিশালী করতে হবে যে যখন বক্তা আগুনের মতো সময়ের সাথে সাথে নিভে যাবে তখন সে শীঘ্রই বক্তার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। তো এই ছিল আমাদের ইংলিশ সামারি। আর এখান থেকে তোমরা আবার বাংলা সামারিটা দেখতে পাবে। এরপরে যে থিম নিয়ে আলোচনা করা হয়েছে যে ডিপেন্ড লাভ, এখানে আবার দেখো থিম নিয়ে আলোচনা করা হয়েছে। এরপরে এই থিমের হচ্ছে বাংলা অনুবাদ। এরপরে যে ডিপেন্ড লাভ গভীর ভালোবাসা এবং আর্জেন্সি অ্যান্ড অ্যাপ্রিসিয়েশন যে তাগিদ বা আর্জেন্সি যে তাগিদ এবং উপলব্ধি এবং লাভ ইন দ্য ফেস অফ ওল্ড এজ যে বার্ধক্যের মুখে যে প্রেম বা বার্ধক্যের যে ভালোবাসা সেটি ওল্ড এজ বৃদ্ধ বয়সে। তো এইখানে আবার থিম নিয়ে আলোচনা করা হয়েছে। এরপর কোটেশ কোটেশন নিয়ে আলোচনা করা হয়েছে। এই যে এখানে আমাদের ৪ টা কোটেশন রয়েছে। আর প্রতিটা কোটেশনের প্যারাফ্রেজ রয়েছে। মানে এইটার আবার ইংরেজি সহজ ইংরেজি কোনটা সেটা দেওয়া হয়েছে। এরপরে হচ্ছে বাংলা অনুবাদ দেওয়া রয়েছে। এরপরে ২, এরপর ৩, এরপর হচ্ছে ৪ এইভাবে আমাদের প্রতিটা কবিতা সাজানো হয়েছে। আর এই যে তোমাদের আজকের এইটা আমরা দেখলাম। আর তোমাদের এইভাবে প্রতিটা কবিতার এবং প্রতিটা প্রোজের মানে গদ্যের এইভাবে তোমাদের ২ টা বই মিলে একটা সামারি বুক আসবে আমাদের। আর এই সামারি বুকটা তোমাদের একদম কমপ্লিট একটা সামারি বুক হবে ইনশাআল্লাহ। আর আমাদের সামারি বইটা অনেক তোমাদের জন্য হেল্পফুল হবে এটা আশা করি। তো সেই ক্ষেত্রে তোমরা সামারি বুকের আ সামারি বুকের আপডেট জানতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ রাখতে পারো এবং সামারি বুক চলে আসা মাত্রই আমরা তোমাদের আ আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমরা জানিয়ে দেব। আর তোমরা যারা তোমাদের প্রতিটা কবিতার আমরা আজকে এই কবিতাটি দিয়ে দেব। আর তোমরা পরবর্তী কবিতাগুলোর সামারিগুলো ফ্রিতে পড়তে আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে পারো ইংলিশ গেটওয়ে 10। তো এটাতে যুক্ত হতে পারো। আর আমাদের সামারি বুক খুব শীঘ্রই আসবে। আর তোমরা এই টাইমের ভিতর তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো এবং সামারি বুক চলে আসা মাত্র আমি তোমাদেরকে জানিয়ে দেব। আর ইনশাআল্লাহ আশা করা যায় যে আমাদের এই যে সামারি বুকটা এত কিছু ইনফরমেশন থাকবে। তোমরা এই যে এই কবিতাটা যেভাবে দেখলে এইভাবেই থাকবে প্রতিটি ইনফরমেশন। তো এইভাবে সবগুলো ইনফরমেশন থাকলে কার না ভালো লাগবে তার মানে এই প্রতিটা কবিতা পড়তে। তো সেক্ষেত্রে আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই।
আর তোমরা আমাদের পেজে নজর রাখতে পারো। আর আজকের এই পোয়েমটা আমি তোমাদেরকে এই আ ইংলিশ গেটওয়ে 10 এই ফেসবুক পেজে দিয়ে দেব। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।